जय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৬৯। উদ্বোধন ও স্মৃতি বিজড়িত শ্রী শ্রী মায়ের বাড়ি। স্বামীজির আকাঙ্ক্ষিত মায়ের জায়গা তাঁর জীবদ্দশায় বাস্তবায়িত না হতে পারলেও তাঁর অবর্তমানে সেটি রূপায়িত হল তাঁরই এক অপরাজেয়, ধীর, স্থির, সর্বাবস্থায় অচঞ্চল গুরুভ্রাতা মাতৃগত প্রাণ স্বামী শারদানন্দের নীরব ও নির্ভীক প্রচেষ্টায়। স্বামী শারদানন্দ উদ্বোধন ও শ্রী শ্রী মায়ের জন্য গঙ্গার কাছাকাছি একটি স্থায়ী বাসস্থানের উপযোগী জায়গার সন্ধান নানাভাবে করতে থাকেন। ঠিক সেই সময় বাগবাজার নিবাসী ঠাকুরের এক ভক্ত, খড়ের ব্যবসায়ী শ্রী কেদারচন্দ্র দাস ওরফে খোঁড়ো কেদার, গঙ্গার কাছে তার ৩ কাঠা ৪ ছটাক জমি শ্রী শ্রী মায়ের নামে উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেন। তবে তার একটি শর্ত ছিল, সেখানে যেন শ্রী শ্রী ঠাকুরের নিত্য সেবা হয়। ১৯০৬ সালের ১৮ জুলাই খোঁড়ো কেদার বাগবাজার এলাকায় গঙ্গার কাছেই ১২-১৩ নং গোপাল নিয়োগী লেনের ২টি ঘর সহ ৩ কাঠা ৪ ছটাক জমি রেজিস্ট্রি করে দেন। জায়গাটি পছন্দ হওয়ায় এখানেই স্বামী শারদানন্দ মহারাজ মায়ের বাড়ি নির্মাণের পরিকল্পনা করেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো আর্থিক সংকট। উদ্বোধন ও বই বিক্রি করে যে সামান্য টাকা ছিল তা দিয়ে বাড়ি সম্পূর্ণ করা সম্ভব ছিল না। তবুও শ্রী শ্রী মায়ের নাম স্মরণ করে কেবলমাত্র ২৭০০ টাকা হাতে নিয়ে শুভ দিন দেখে তিনি বাড়ি নির্মাণের কাজ হাতে নিলেন। প্রথমে ঠিক হয়েছিল যে উদ্বোধন কার্যালয়ের জন্য একতলা খোলার বাড়ি হবে এবং দ্বিতীয় দফায় দোতলা করা যাবে। তখন ঠাকুরঘর এবং শ্রী শ্রী মাকেও নিয়ে এসে দোতলায় থাকার ব্যবস্থা করা যাবে। কিন্তু একতলার কাজ শেষ হলে শরৎ মহারাজ ভেবে দেখলেন, দোতলার কাজ একসঙ্গে শুরু না করলে আবার কবে সুযোগ আসবে এবং তা কবে সম্পূর্ণ করা যাবে তার নিশ্চয়তা নেই। তাছাড়া ততদিন ঠাকুরকে নতুন বাড়িতে প্রতিষ্ঠা করা যাবে না, আর শ্রী শ্রী মা কলকাতা এলে তাকে বাড়ি ভাড়া করেই রাখতে হবে। এইসব ৭-৫ চিন্তা করে শরৎ মহারাজ নির্মাণ কাজ বন্ধ না করে দোতলা নির্মাণের কাজ চালিয়ে যেতে লাগলেন। এদিকে একতলা নির্মাণেই সব টাকা শেষ হয়ে গিয়েছে। কাজেই দোতলা করতে হলে ঋণ করা ছাড়া তা সম্ভব নয়। সকলের আপত্তি সত্ত্বেও শ্রী শ্রী মাকে স্মরণ করে শরৎ মহারাজ নিজ দায়িত্বে ৫,৭০০ টাকা বিভিন্ন জনের থেকে ঋণ নিয়ে দোতলার কাজ আরম্ভ করে দেন। বাড়ি সম্পূর্ণ করতে মহারাজকে আরও টাকা ঋণ করতে হয়। তাতে সর্বমোট তাকে ১১,০০০ টাকা ঋণ করতে হয়েছিল। নতুন বাড়িতে ঘরের সংখ্যা হল একতলায় ৬খানা, দোতলায় ৩খানা এবং ছাদে একটি ঘর তৈরি হলো। সব মিলিয়ে ঘরের সংখ্যা হল ১০টি। বাড়ি নির্মাণ সম্পূর্ণ হলে ১৯০৮ সালের নভেম্বর মাসে উদ্বোধন কার্যালয় ভাড়া বাড়ি ছেড়ে স্থায়ীভাবে নবনির্মিত বাড়িতে চলে এলো। বেলুড় মঠের এই নতুন শাখা কেন্দ্রটির নাম হল শ্রী রামকৃষ্ণ মঠ, বাগবাজার। বাড়ির নিচের তলাটি উদ্বোধন কার্যালয়ের জন্য নির্দিষ্ট হল। বাড়িতে প্রবেশপথের বাঁ দিকের ছোট ঘরটিতে স্বামী শারদানন্দ মহারাজের অফিস ঘর ছিল। এটি তখন তার বসার ঘর তথা বিশ্রাম করার ঘর রূপে ব্যবহৃত হতো। শ্রী শ্রী মায়ের সেবা
এবং সেই সঙ্গে উদ্বোধন পত্রিকার কাজ ছাড়াও সমগ্র রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্বের কাজ, ক্লাস নেওয়া, আলাপ আলোচনা, লেখাপড়া সবই তিনি এই ঘরে বসেই করতেন। এখানে বসেই তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা করেন। আর ডান দিকের দুখানি ঘর উদ্বোধনের কাজ ছাড়াও আশ্রমের সাধুদের রাত্রিতে শোয়া, বসা প্রভৃতি সকল কাজেই ব্যবহার হতো। বাকি তিনটি ঘর রান্নার জন্য এবং ভাড়ার ঘর রূপে ব্যবহার করা হতো। সিঁড়ির নিচের ঘরটি ঠাকুরের ভাড়ার ঘর ছিল। উৎসবের দিনে এই ঘরে শালপাতা, মাটির গ্লাস প্রভৃতি রাখা হতো। যার জন্য এত পরিশ্রম করে বাড়ি তৈরি হলো, তিনি কিন্তু এলেন আরও কিছুদিন পরে। স্বামী শারদানন্দজিকে কেউ কেউ জিজ্ঞেস করেছিল, মা এলেন না, এতে আপনার মন খারাপ হয়নি? উত্তরে তিনি বলেছিলেন, ইচ্ছাময়ীর যখন ইচ্ছে হবে তখনই তিনি আসবেন, তবে বেশি দিন প্রতীক্ষা করতে হয়নি। শ্রী শ্রী মা এই নতুন বাড়িতে এলেন 1909 সালের 23শে মে, 9 জ্যৈষ্ঠ 1316 রবিবার। স্বামী শারদানন্দজি নিজে গিয়ে মাকে জয়রামবাটি থেকে এখানে নিয়ে আসেন। মা বাড়ি দেখে খুব খুশি হন এবং 2 হাত ভরে শারদানন্দজিকে আশীর্বাদ করেন। উদ্বোধন বাড়ির একদিকে গোপাল নিয়োগী লেন ও অন্যদিকে মুখার্জি লেন। গোপাল নিয়োগী লেন মাত্র 2-3 ফুটের মতো চওড়া থাকায় বাড়ির সদর দরজা মুখার্জি লেনের দিকে করা হয়। পরে পৌর প্রতিষ্ঠান মুখার্জি লেনের পরিবর্তে রাস্তার নাম রাখেন উদ্বোধন লেন এবং বাড়ির নম্বর হল 1 নং উদ্বোধন লেন। একই বাড়িতে মায়ের অবস্থান ও উদ্বোধন কার্যালয় থাকায় বাড়িটি মায়ের বাড়ি ও উদ্বোধন কার্যালয় এই 2 নামেই পরিচিতি লাভ করে। যেহেতু এটি বেলুড় মঠের একটি শাখা কেন্দ্র, তাই এর নাম হল শ্রী রামকৃষ্ণ মঠ, বাগবাজার। দোতলায় 3টি ঘরের মধ্যে ডান দিকের ঘর ও 3 তলার ঘর যোগিন মা, গোলাপ মা ও মায়ের অন্য সেবিকাদের জন্য নির্দিষ্ট ছিল। দোতলার উত্তর পশ্চিম দিকে দক্ষিণ দুয়ারি ঘরটিকে ঠাকুর ঘরের জন্য নির্দিষ্ট হল এবং ঠাকুর ঘরে লাগোয়া পূর্বমুখী ঘরটি মায়ের থাকার জন্য রাখা হয়েছিল। মা এসে সব দেখে ঠাকুর ঘরেই থাকবেন বলে স্থির করে বললেন, ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না। উৎস শ্রী শ্রী মায়ের বাটি ও উদ্বোধন কার্যালয়, 2014, পৃষ্ঠা 24। মায়ের ইচ্ছা মতো সেই রকমই ব্যবস্থা হলো। শোনা যায় বর্তমানে শরৎ মহারাজের শয়নঘরে যে খাটটি আছে সেটি মায়ের জন্য নির্মিত হয়েছিল এবং মায়ের পছন্দ না হওয়ায় একটি বড় আকারের তক্তাপোষ তৈরি করা হয় এবং তাতেই মা, রাধু প্রভৃতিকে নিয়ে শুতেন। ঘরের পূর্ব দিকে বেদিতে পশ্চিমমুখী ঠাকুরের আসন ছিল। সিংহাসন না হওয়া অবধি মা খাটের উপরই ঠাকুরের পূজা করতেন। গঙ্গার প্রতি মায়ের চিরকালের অনুরাগ। এখানে এসে মা 1 দিন অন্তর গঙ্গায় স্নান করতে যেতেন। সাধারণত গোপাল নিয়োগী লেন দিয়ে কোনো সেবিকা বা স্ত্রী ভক্তের সঙ্গে গঙ্গা স্নানে যেতেন। মায়ের এই গঙ্গা স্নানে যাওয়ার এক স্মৃতি আমাদের কাছে তুলে ধরেছেন স্বামী নির্লেপানন্দ। 1916 সালের আরেকটি ছোট্ট ঘটনা। সরু একফালি বারান্দায় আলু ভাতে ভাত, গরম গরম ডাল,
সঙ্গে মাছ ভাজা 1 খণ্ড। সকাল সকাল মুখে তাড়াতাড়ি গুঁজে মায়ের বাড়িতে আশ্রিত অনাথ বালক আমি তাড়াতাড়ি তৈরি হচ্ছি স্কুলে যাওয়ার জন্য। আমাকে বাগবাজার থেকে গোলদিঘি পর্যন্ত 3 মাইল হাঁটতে হবে। মা তেল মেখে সেকেলে বৌমার মতো 1 গলা ঘোমটা দিয়ে ডাকাবুকো গোলাপকে শাশুড়ি সাজিয়ে সঙ্গে নিয়ে পিছনের খিড়কি দরজা দিয়ে শান বাঁধানো লম্বা লম্বা আঁকা বাঁকা সর্পিল গলির সারি মাড়িয়ে সদর ট্রাম রাস্তার শেষে পড়ে গঙ্গা নাইতে যাচ্ছেন। আমাকে সস্নেহে বললেন, বাবা খাচ্ছ? তোমাকে আবার এতটা পথ যেতে হবে। এক অনাথ আশ্রিত বালকের প্রতি সে কি দরদ ওই কটি কথায়। মাতৃহারা পিতৃহারার মা তিনি ছাড়া আর কে? মায়ের পায়ে বাতের ব্যথার জন্য হাঁটতে কষ্ট হতো। শরৎ মহারাজ গোলাপ মাকে বললেন, মায়ের অনুমতি হলে নিত্য পালকির ব্যবস্থা করব। মাকে বলা হলে মা বললেন, না গোলাপ, আমি তো এখন 1 দিন অন্তর যাই। এত কাছে মা গঙ্গা, মহাতীর্থ, পায়ে হেঁটে এইটুকু যাওয়াই ভালো। উৎস পূর্ণাত্মানন্দ স্বামী সম্পাদকীয়, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে 4th খণ্ড, 2018, পৃষ্ঠা 977-78। শ্রী শ্রী মায়ের বাড়িটি ছিল নিবেদিতার কাছে শান্তির আলয়। মায়ের কাছে এলে তার সারাদিনের ক্লান্তি নিমেষে দূর হয়ে যেত। অসীম ব্যক্তিত্ব সম্পন্না, স্বামীজির প্রকৃত সিংহিনী সিস্টার নিবেদিতা মায়ের কাছে এসে শিশুর বিস্ময় নিয়ে লক্ষ্য করতেন মাকে। সরলাবালা সরকার একটি স্মৃতিলিপিতে সে কথা লিখছেন। বাগবাজার উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মা থাকাকালে ভগিনী নিবেদিতা ও ক্রিশ্চিয়ানা দিনের মধ্যে একবারও অন্তত তথায় গিয়া তাহার নিকট কিছুক্ষণ বসিয়া থাকিতেন। নিতান্ত বালিকা যেমন মায়ের মুখের দিকে আনন্দে চাহিয়া থাকে, নিবেদিতাও ওই সময়ে সেইরূপভাবে মাতা দেবীর মুখের দিকে চাহিয়া থাকিতেন। ভগিনী নিবেদিতা যাহার ন্যায় তেজস্বিনী রমণী রমণীকুলে দুর্লভ, মাতা দেবীর নিকট অবস্থিতা তাহাকে দেখিলে যেন পঞ্চবর্ষীয়া নিতান্ত শিশু প্রকৃতি একান্ত মাতৃনির্ভর পরায়ণা বালিকা বলিয়ে মনে হইত। উৎস সরকার সরলাবালা নিবেদিতাকে যেরূপ দেখিয়াছি, সিস্টার নিবেদিতা গার্লস স্কুল, কলকাতা, 1420, পৃষ্ঠা 40। তিনি নিজেও লিখেছেন, শ্রী শ্রী মায়ের আবাসে দিনগুলি শান্তি ও মাধুর্যে ভরা। কখনো সন্ধ্যায় শ্রী শ্রী মায়ের সঙ্গে ধ্যানে বসার সুযোগ পেয়ে লিখছেন, বহু ভাগ্য তার যে মায়ের পাশে তার সান্ধ্য ধ্যানের সময়ে বসবার অনুমতি পায়। মায়ের সব পূজার শুরু ও শেষে যে গুরু প্রণামে, সেই প্রণাম করতে শেখে স্বয়ং মায়ের কাছ থেকে। উৎস নিবেদিতা সিস্টার, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, উদ্বোধন, ক্যালকাটা, 1994, পেজেস 128-129। মায়ের ঘরে ঠাকুরের আসনে ঠাকুরের 2টি ফটো আছে। একটি মায়ের সঙ্গে সর্বদা থাকত। তিনি যখন অন্যত্র যেতেন সেটি সঙ্গে করে নিয়ে যেতেন। অন্য ফটোটি ঠাকুর দক্ষিণেশ্বরে নিজে পুজো করে বলেছিলেন, এটি অত্যন্ত উচ্চ অবস্থার, কালে এর ঘরে ঘরে পূজা হবে। মা বাইরে কোথাও গেলে উদ্বোধনের সাধু ব্রহ্মচারীরা ওই ছবিটির পূজা করত। আজও মায়ের ঘরে ফটো দুটি সযত্নে পূজিত হয়ে আসছে। ক্রমে উদ্বোধন এর কাজের পরিধি বাড়তে শুরু করায়
এবং সেই সঙ্গে শ্রী শ্রী মায়ের ভক্ত সংখ্যাও দিন দিন বৃদ্ধি পেতে থাকায় বাড়িটির আরও প্রসারের প্রয়োজন হয়ে পড়ে। 1909 সালের 18 ডিসেম্বর শ্রী শ্রী মায়ের বাড়ির লাগোয়া 1 কাঠা 4 ছটাক জমি 1850 টাকায় কেনা হয়। 1915 সালে একতলা ও দোতলায় 2টি ঘর নির্মাণ করা হয়। নিচের ঘরটি উদ্বোধনের কাজে ব্যবহার করার জন্য এবং ওপরের ঘরটি শরৎ মহারাজের শয়নঘর হিসাবে নির্দিষ্ট হয়। নিচের ঘরের ঠিক সামনেই একটি কাঠের সিঁড়ি ছাদ পর্যন্ত নির্মিত হলো। সেই সঙ্গে দোতলার সিঁড়ির মুখে শরৎ মহারাজের জন্য একটি স্নানের ঘর তৈরি করা হয়। 1957 সালে পূর্ব দিকে বাড়িটি আরও একটু সম্প্রসারিত হয়। কিন্তু এসব সত্ত্বেও ক্রমবর্ধমান কর্মপ্রসার হেতু স্থান অভাব বেড়েই চলেছিল। এই অভাব দূর করার জন্য নয়নকৃষ্ণ সাহা লেনে 12.5 কাঠা জমি কিনে 1967 সালে নতুন বাড়ি নির্মাণ আরম্ভ হয়। তৎকালীন সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ 1967 সালের 17 জানুয়ারি সকাল 10টায় স্বামী শারদানন্দজি মহারাজের পূর্ণ জন্মতিথিতে নতুন বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1971 সালের 4 এপ্রিল স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ শ্রী শ্রী রামনবমীর দিন সকাল 9:30 নবনির্মিত ভবনটির দ্বার উদ্ঘাটন করেন। সেদিন উপস্থিত ছিলেন সহ সংঘাধ্যক্ষদ্বয় স্বামী নির্বাণানন্দজি মহারাজ এবং স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ ছাড়াও সাধারণ সম্পাদক স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, স্বামী দয়ানন্দ, স্বামী অভয়ানন্দ প্রমুখ বহু সাধু ও ব্রহ্মচারী এবং প্রায় 400 জন ভক্ত। শ্রী শ্রী মা উদ্বোধন বাড়িতে আসার পর থেকেই ভক্তদের আনাগোনা বাড়তে থাকে। বহু ধর্মপিপাসু ব্যক্তি দীক্ষাপ্রার্থী হয়ে আসতে থাকে। শ্রী শ্রী মাও তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতেন। এছাড়াও বিভিন্ন জনের নানান আবদার তাকে হাসি মুখে মেনে নিতে হতো। ক্রমে উদ্বোধন বাড়িটি সকলের কাছে মায়ের বাড়ি নামেই পরিচিত হয়ে উঠল। উদ্বোধন পত্রিকার প্রকাশন ও মায়ের অবস্থান এই দুটি একই বাড়িতে হওয়ায় সর্বদা একটি জমজমাট ভাব বিরাজ করত। কত ধরনের মানুষ যে মায়ের কাছে আসতেন তার ইয়ত্তা নেই। মা কিন্তু সকলেরই প্রার্থনা শত কষ্ট হলেও পূর্ণ করে দিতেন। এদের মধ্যে যেমন শুভ সংস্কারের মানুষ আসতেন, তেমনি সমাজে ব্রাত্য পতিতারাও আসত। সকলকেই মা কোল বাড়িয়ে আশ্রয় দিয়েছেন। তাতে নানা কথা উঠলেও মা তার সিদ্ধান্ত থেকে কখনো সরে যাননি। শুধু তাই নয়, তাদের মধ্যে যে গুণ ছিল তাকে তিনি প্রশংসা করতেন। তখনকার দিনে থিয়েটারের মেয়েদের চরিত্র নিয়ে গুঞ্জন ছিল, তথাপি তাদের সাথে সহজভাবে কথা বলতে মা দ্বিধাবোধ করতেন না। শুধু তাই নয়, তিনি তাদের অভিনয়ের অংশ, তাদের গাওয়া গান শুনে আনন্দ করতেন। এরকম বহু বিচিত্র ঘটনার সাক্ষী এই মায়ের বাড়ি। এখানে তার মাতৃহৃদয়ের পূর্ণ প্রকাশ কলকাতার বিষয়ী মানুষদের মুগ্ধ করেছিল। তার নিজের মুখের কথা, আমি 17 মা অ17 মা, সেটি তার ব্যবহারে সর্বদা প্রকাশ পেত এবং কথাটি শুধু কথা রূপেই থাকেনি, সত্য জননী রূপে তাকে অনুভব করেছেন অনেকে। স্বামীজি যে তাকে সংঘ জননী রূপে প্রতিষ্ঠা করে গিয়েছেন, সে সংঘ তো কেবল কতিপয় সাধু ব্রহ্মচারীর জন্য নয়,
যারাই রামকৃষ্ণ ভাবে অনুস্নাত তারা সকলেই এই সংঘ পরিবারভুক্ত। এই বাড়িতে শ্রী শ্রী মা কত লীলাই না করে গিয়েছেন যার ইতি করা কঠিন। তিনি ঠাকুরের মুখনিসৃত বাণীর মূর্ত বিগ্রহ। যেমন তাঁর উপদেশ, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। উৎস পূর্ণাত্মানন্দ স্বামী সম্পাদকীয়, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 902। স্থান কাল পাত্র অনুযায়ী জীবনযাপনের আদর্শ। জয়রামবাটির গ্রাম্য মুক্ত জীবনকে কত সহজেই এই শহরবাসের বদ্ধতায় মানিয়ে নিতেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে আনন্দের জীবন যখন কাশীপুরে নিরানন্দে ভরপুর, তখন তিনি বালক ভক্তদের সাহস জুগিয়ে তাদের ঠাকুরের সেবায় উদ্বুদ্ধ করে রাখছেন। আবার সন্ন্যাসী ভক্ত ও গৃহী ভক্তদের যার যেমন দরকার তাকে তেমন পথের দিশা দেখিয়ে দিচ্ছেন। মায়ের বাড়িতে এত ভিড়, কিন্তু আপাত বিশৃঙ্খলার মধ্যেও এক অলিখিত শৃঙ্খলা বিরাজ করত। নিচে দাঁড়ি স্বামী শারদানন্দ ও ওপরে শ্রী শ্রী মা। উভয়ের ব্যক্তিত্বই সব কিছুকে এক ভালোবাসার শৃঙ্খলে বেঁধে রাখত। কাশীপুরে ঠাকুর কলকাতার লোক সম্বন্ধে যে কথাগুলি মাকে বলেছিলেন তার বাস্তব রূপায়ণ হয়েছে এখানেই। আবার অন্যদিকে শারদানন্দ মহারাজ স্বামীজির জ্যান্ত দুর্গা তথা মাকে জগজ্জননী রূপে প্রতিষ্ঠা করে সংসারদগ্ধ মানুষের মনে শান্তির পথ খুঁজে পাওয়ার ব্যবস্থা করে গিয়েছেন। কাশীপুর যেমন শ্রী শ্রী ঠাকুরের অন্তলীলা স্থল, তেমনি বাগবাজারের শ্রী শ্রী মায়ের বাড়িটিও শ্রী শ্রী মায়ের অন্তলীলার স্থল হয়ে চিহ্নিত হয়ে রয়েছে। মা জীবনের শেষ 11 বছর জয়রামবাটিতে না থাকলে এই বাড়িতেই অতিবাহিত করেন। বহু বিশিষ্ট ব্যক্তি এখানে এসে মায়ের আশীর্বাদে ধন্য হয়েছেন। শ্রী অরবিন্দ কলকাতা ত্যাগের আগে মায়ের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিয়ে যান। তাঁর স্ত্রী মৃণালিনী দেবী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন। বহু স্বাধীনতা সংগ্রামী মায়ের কাছে দেখা করে তাঁর আশীর্বাদে ধন্য হয়েছেন। এদের মধ্যে অনেকে আবার পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘে যোগদান করে সংঘকে সমৃদ্ধ করেছেন। মায়ের যোগমায়াকে আশ্রয় করে পার্থিব শরীর যাপন করার শেষ এখানেই। শেষ দিনগুলিতে কি অবলীলায় তিনি রাধু, তার সন্তান ও অন্য ভাইঝিদের সঙ্গে মায়িক সম্পর্ক ছিন্ন করে স্বরূপে ফিরে গেলেন, তার বিবরণ আমাদের বিস্ময়ে বাগরুদ্ধ করে। স্বামীজির জ্যান্ত দুর্গা তাঁর শরীর ছেড়ে দিয়ে নিত্য দুর্গা হয়ে এ বাড়িতে বিরাজ করছেন, এটি কোনো ভক্তের অতিশয় উক্তি নয়। তাঁর স্নেহের আকর্ষণে আজও দেশ বিদেশের অগণিত মানুষ এখানে এসে মায়ের ভালোবাসার ছোঁয়া অনুভব করে ধন্য বোধ করছেন। যে খাটটিতে মা শুতেন, মায়ের মহাসমাধির পর শারদানন্দজি ওই খাটের ওপরেই শ্রী শ্রী মায়ের একটি ফটো বসিয়ে মায়ের নিত্য পূজার ব্যবস্থা করেন। আজও ঠিক সেই স্থানেই মায়ের প্রতিকৃতির নিত্য পূজা হয়ে আসছে। অন্নপূর্ণার মাকে উপলক্ষ করে শ্রী শ্রী মায়ের শেষ বাণী বেদান্ত সিদ্ধান্তের এক অতি সরল ভাষ্য। যে শান্তির সন্ধানে আমাদের ব্যর্থ প্রচেষ্টায় দিন যায়, সেই শান্তি পেতে আমাদের বলে গেলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। উৎস
শ্রী শ্রী মায়ের কথা, অখণ্ড, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2016, পৃষ্ঠা 167। এই ক্ষুদ্র বদ্ধ আত্মার বিস্তারের জন্য যে সাধন পন্থা নানা যোগে বলা হয়েছে, জগৎকে আপনার করে নিয়ে পরমাত্মায় বিস্তৃত হওয়ার সকলের উপযোগী সেই পন্থা অতি সরল ভাষায় তিনি বলে গেলেন। অন্যদিকে স্বামীজির মনোজাত উদ্বোধন বহু বাধা অতিক্রম করে 125 বছরে পদার্পণ করছে। নিরবচ্ছিন্নভাবে প্রকাশিত উদ্বোধনী একমাত্র মাসিক পত্রিকা, যা আজ সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালির কাছে সমাদৃত। রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবপ্রবাহে উদ্বোধনের অবদান অতুলনীয়। স্বামীজির অনুপ্রেরণা এবং আশীর্বাদ উদ্বোধনের ওপর প্রথম থেকেই ছিল এবং তা সর্বদাই থাকবে। উদ্বোধন শ্রী শ্রী মায়ের খুব প্রিয় ছিল এবং প্রতিটি সংখ্যা কেউ তাকে পাঠ করে শোনাত এবং তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে তা শুনতেন। স্বামী শারদানন্দের দৃঢ় আত্মপ্রত্যয়, স্বামী ত্রিগুণাতীতানন্দের অক্লান্ত পরিশ্রম উদ্বোধনকে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে পেরেছে এবং শ্রী শ্রী মা ও উদ্বোধনকে একই আবাসে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে এক দুঃসাধ্য সাধন করেছে। স্বামীজি উদ্বোধন এর প্রস্তাবনায় লিখেছিলেন, বহুজন হিতায় বহুজন সুখায় উদ্বোধন উৎসর্গীকৃত। শ্রী রামকৃষ্ণের হোমানলে উৎসর্গীকৃত বহু মহাপ্রাণ জীবনের অক্লান্ত প্রচেষ্টায় উদ্বোধন আজ 125 বছরে পদার্পণ করতে পেরেছে। তাদের সকলকে জানায় আন্তরিক শ্রদ্ধা। এই প্রসঙ্গে স্মরণ করি শ্রী শ্রী মায়ের অমোঘ আশীর্বাদ। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। উৎস: দেবী দুর্গাপুরী, সারদা রামকৃষ্ণ, শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, কলকাতা, 1361, পৃষ্ঠা 324-325। সেই আশীর্বাদের বলে বলিয়ান হয়ে আজকের এই শুভলগ্নে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে প্রার্থনা করি, তাঁদের কৃপায় যেন আগামী দিনে উদ্বোধন নিরলসভাবে এই ব্রত উদযাপন করে চলতে পারে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। जय गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय।